আওয়ামী লীগ আতঙ্কে বর্তমান সরকার এবং সরকারের যারা পৃষ্ঠপোষক এবং যারা ক্ষমতায় যেতে চান তারা এখন পাগল প্রায় উন্মাদের মতো বিভিন্ন কাজ করছেন। আপনারা দেখছেন না ঢাকা রাস্তায় মিছিল, দেখেন না ঢাকা রাস্তার মিছিল ক্রমান্বয়ে কিভাবে বাড়ছে। আপনারা দেখছেন না রিকশাওয়ালা, শ্রমিক, মুটে মজুর রাস্তার পাশে শাক বিক্রি করে, সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, তারা বলছে আওয়ামী লীগ ছাড়া চলবে না, জীবন চলে গেলে আওয়ামী লীগকে ভোট দেব। বাংলাদেশকে এশিয়ার টাইম বোম, তারা আশঙ্কা করছেন যে কোনো সময় এই টাইম বোম বিস্ফোরিত হতে পারে। সর্বশেষ সংযোজন, পৃথিবীর কোন দেশে যে জাতীয় বিধান নাই সেরকম আইন প্রণয়ন করে আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনোভাবে যাতে নির্বাচনে আসতে না পারে অথবা জনগণ যাতে আওয়ামী লীগকে ভোট দিতে না পারে সেজন্য একটা প্রক্রিয়া। এতই আতঙ্ক। তাহলে আওয়ামী লীগ নাকি জনবিচ্ছিন্ন, আওয়ামী লীগ নাকি জনগণ চায় না, জনগণ সব বিপক্ষে। তাহলে আওয়ামী লীগকে ভোটে গিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার জন্য এই নোংরামি কেন করা হচ্ছে? কোন নামে যদি আওয়ামী লীগ এসে যায়, কোন নামে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়, প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ তো তাদের ভাষায় গণধিকৃত দল। তাহলে জনগণকে আওয়ামী লীগকে ভোট দেয় কি দেয় না এই পরীক্ষাটায় যেতেও সুযোগ দেওয়া হবে না। আসল কথাটা হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পায়, এই জন্য আওয়ামী লীগের নাম নিয়ে অথবা আওয়ামী লীগের নাম ছাড়াও যদি কেউ স্বতন্ত্র হয়েও প্রার্থী হতে চান তাদেরকে প্রার্থী হতে দেওয়া হবে না। আচ্ছা, ওনারা তো বলছেন যে নিরপেক্ষ নির্বাচন হতে হবে, আওয়ামী লীগের সময় নির্বাচন নিরপেক্ষ হয়নি, প্রশ্নবিদ্ধ, নানা অভিযোগ রয়েছে। আমি সেই অভিযোগকে যদি যুক্তির খাতিরে ধরেই নেই তাহলে ওনাদের আমলে নিশ্চয়ই একটা ভালো ইলেকশন ওনারা করতে চান। সেই ভালো ইলেকশন করতে গেলে আমাকে নির্বাচনে মানুষ ভোট দেয় কি দেয় না এটা পরীক্ষা করার সুযোগ দেবেন না। তাহলে আপনি জনগণকে মানেন না, জনগণের মতামতে বিশ্বাস করেন না। যেমন ডক্টর ইউনূস লন্ডনে এসে বলেছিলেন জনগণের জন্য কিছু রাখা যাবে না, ওরা টাকা পেলে ভোট দিয়ে দেয়, ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। তাহলে জনগণের ম্যান্ডেটে যারা বিশ্বাস করে না তারা কিসের গণতন্ত্রে বিশ্বাস করে? এসবের লাভ হয় না। আইয়ুব মার্শাল্লাহ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। ৭৫-এর 15 আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল প্রায়। জয় বাংলা বললেই তাদেরকে মেরে ফেলা হতো। এখন নতুন করে তো সেই জামানা, এইসব টেকে না। আপনারা দেখছেন না ঢাকা রাস্তায় মিছিল, দেখেন না ঢাকা রাস্তার মিছিল ক্রমান্বয়ে কিভাবে বাড়ছে। আপনারা দেখছেন না রিকশাওয়ালা, শ্রমিক, মুটে মজুর রাস্তার পাশে শাক বিক্রি করে, সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, তারা বলছে আওয়ামী লীগ ছাড়া চলবে না, জীবন চলে গেলে আওয়ামী লীগকে ভোট দেব। আওয়ামী লীগ একটি ভালোবাসা। আওয়ামী লীগই বাঙালি জাতিকে যা কিছু দেবার আওয়ামী লীগই দিয়েছে। সেটা স্বাধীনতা বলুন, দেশের উন্নয়ন বলুন, পদ্মা সেতু বলুন, মেট্রো রেল বলুন, গরিবের জন্য বিভিন্ন ফান্ড দেওয়া বলুন, প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ, ইলেকট্রনিক উপায়ে যাতে মানুষ ডিজিটাল সুযোগ সুবিধা নিতে পারে সেই ইন্টারনেট ব্যবস্থা, সস্তা দরে মোবাইল, প্রত্যেকটা গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়া, সকল প্রতিবন্ধী সহ সমাজের উপেক্ষিত মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে তাদেরকে বিভিন্ন ভাতা দেওয়া, বাচ্চাদের পড়াশোনা বিনামূল্যে বই দেওয়া, মুক্তিযোদ্ধাদের বীর নিবাস থেকে শুরু করে কি করে নাই আওয়ামী লীগ? আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ, অবকাঠামোগত উন্নয়নের বাংলাদেশ, আওয়ামী লীগেরই অবদান। আসলে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে ধনী দরিদ্র, নিঃস্ব, অসহায়, গরিব, নিপীড়িত সমস্ত মানুষের ভিতরে যে আওয়ামী লীগের প্রতি একটা ভালোবাসা আছে, আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে, আওয়ামী লীগকে ভোট দিতে চায়, সেটা ক্ষমতা দখলকারীরা পরিষ্কারভাবে বুঝে গেছে। এই জন্য তারা আওয়ামী লীগের কাউকে যেন প্রার্থী হতে না পারে এই ব্যবস্থায় তৎপর হয়ে গেছে। এজন্য নির্লজ্জ আইন করতেছে, যে আইন পৃথিবীর কোনো দেশে নাই। অভিযোগ আসলে আমি ইলেকশন করতে পারবো না, অভিযোগ সত্যকে অসত্য জানার সুযোগ থাকবে না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবো না। আমি নির্বাচনে যে জনগণ আমাকে চায় কি না চায় এই পরীক্ষায় আমি যেতে পারবো না। এই নির্লজ্জ বেহায়াপনা নজিরবিহীন আইন দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট যারা পেতে পারে তাদেরকে বিরত রাখার জন্য নতুন তৎপরতা শুরু হয়েছে। আওয়ামী লীগকে মানুষকে দিয়েছে, সে কারণেই আওয়ামী লীগকে ভয়।
আপনাদের কথাই যদি বিশ্বাস করি আওয়ামী লীগ ঘৃণিত দল, তো ঘৃণিত দলকে মানুষ ভোট দেয় কিনা, ভোটটাকে স্বচ্ছ করে ভোটের সুযোগ দিবেন না? অবশ্য আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করাও ঠিক না, আপনারাই তো অবৈধ ক্ষমতা দখলদার, আপনাদের পৃষ্ঠপোষকরাই তো ৭১-এর পরাজিত শক্তি, আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশাই বা কেন আওয়ামী লীগ করবে? তবে জনগণের জানা উচিত কি নির্লজ্জভাবে নতুন নতুন আইন করছে যাতে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে। এই নির্লজ্জপানা করেও কি লাভ হবে? আমার মনে হয় হবে না। মানুষ রাস্তায় নেমে আসছে, তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগই তাদের যা কিছু পাবার সেই অধিকার নিশ্চিত করে, আওয়ামী লীগই তাদের মৌলিক অধিকার নিশ্চিত করে। শেখ হাসিনাই বাঙালি জাতিকে উন্নত সমৃদ্ধ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখিয়েছে। শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধুই আওয়ামী লীগকে নিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি জাতি রাষ্ট্র উপহার দিয়েছে। আবার এই আওয়ামী লীগ উপহার দেবে? কেউ পারবেন না। 1 বছরে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন, দেশটাকে দারিদ্র্য সীমার একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। আজ চালের দাম কত? 1.5 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। এ পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী 25 লক্ষ মানুষ বিশ্বব্যাংকে, 28 লক্ষ মানুষ বিশ্বব্যাংকের হিসাবে, আমাদের হিসাবে 50 লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় শূন্যের দিকে চলে যাচ্ছে। শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিদেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে। তৈরি পোশাক খাত শুয়ে পড়েছে। বাংলাদেশকে একেবারে নিঃস্ব পর্যায়ে নিয়ে আসা হচ্ছে। তবে একটা উন্নয়ন হয়েছে, ক্ষমতাসীন ইউনূস এবং তার পারিষদ বর্গ যত প্রকার লুটপাট করার সবকিছু করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছেন। বাংলাদেশ ধ্বংস হয়ে গেলেও তারা লাভবান হচ্ছেন। আর আইনের পরিবর্তে মবের রাজত্ব কায়েম করছেন, জোর যার মুল্লুক তার। রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে মারা সহ যত অন্যায় করা সব করছেন। বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, প্রশাসন সব ধ্বংস করেছেন। এই ধ্বংসকারীদের অপরাধের বিচার এই বাংলার মাটিতে হবে, আমার দৃঢ় বিশ্বাস হবে। তবে দেশের অভ্যন্তরে, দেশের বাইরে এখনো যারা লজ্জায় মুখ খুলছেন না, তাদের আমি বলবো এখন উপযুক্ত সময়, শুধু না শেষ সময়, সোচ্চার হন। এই অবৈধ ক্ষমতা দখলদার, ৭১-এর পরাজিত শক্তি, দেশ ধ্বংসকারী, তাদের বিরুদ্ধে আপনাদের কণ্ঠস্বরকে জাগ্রত করুন। বিজয় নিশ্চিত হবে। এখনো যারা ঘাপটি মেরে থাকেন তারা ভুল করছেন। বাংলাদেশের দিক তাকিয়ে দেখেন, মানুষ জেগে উঠেছে। হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছে। লক্ষ লক্ষ মানুষ বের হবে সেদিন খুব কাছাকাছি। কোন প্রশাসন মানুষের এই জোয়ারকে ঠেকাতে পারবে না। অতীতে পারেনি, আইয়ুব খান পারেনি, ইয়াহিয়া খান, টিক্কা খান পারেনি, ৭৫-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখলকারীরা পারেনি, ইনশাল্লাহ এবারও পারবে না। বাংলাদেশকে এশিয়ার টাইম বোম, তারা আশঙ্কা করছেন যে কোনো সময় এই টাইম বোম বিস্ফোরিত হতে পারে। সেই সংবাদের ভিতরে বাংলাদেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয়েছে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কিভাবে ইউনূস মৌলবাদী এবং সেনাদের সমন্বয় করে নিজে চলছেন, কিভাবে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন। রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক নেতা, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, বুদ্ধিজীবী, বিচারক, তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। কি অবস্থাটা হচ্ছে, সামগ্রিক বিষয়টা তারা তুলে ধরেছেন। আলোচনায় বলছে বাংলাদেশে যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত বডিটাও কি কবরে নিরাপদ না? তাহলে কি কদিন পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য তাদের যে সৎকার করা হয়, কেউ কেউ তো কবরে সমাহিত করে। হিন্দুদের ভিতরে এক শ্রেণী আছে তাদের মৃত্যুর পর কবরে সমাহিত করে। তাহলে কি সেটাকে তুলে পুড়িয়ে দেবেন? খ্রিস্টানদের যে পদ্ধতি কবর দেওয়া হয় সেটাকে হামলা করা হবে? বৌদ্ধদের যেভাবে সমাহিত করা হয় সেটাও কি হামলা করা হবে? বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে এই ইউনূস আমলে। প্রায় 350 আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভয়ঙ্কর জঙ্গিদের জেলখানা থেকে জামিনের নামে বের হয়ে যেতে দেওয়া হয়েছে। কারাগার ভেঙে যে সকল ভয়ঙ্কর জঙ্গিরা চলে গেছে অস্ত্র নিয়ে, তাদের সবাইকে কি গ্রেপ্তার করা হয়েছে? না, হয়নি।
তাহলে জঙ্গিদের উত্থান হচ্ছে। বাংলাদেশ কি একটা সেকুলার রাষ্ট্র থাকবে না? অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম সম্প্রদায় বা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের বসবাসের জন্য একটা চমৎকার রাষ্ট্র ছিল। মুক্তিযুদ্ধের মধ্য থেকে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা আমরা অর্জন করেছিলাম। সেই রাষ্ট্র কি থাকবে না? এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে? এটাকে আফগানিস্তানের মতো বা অন্য কোনো জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে? সেভাবেই ইউনূস এবং তার প্রশাসন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই প্রশ্ন আজ সর্বত্র। ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হতে যাচ্ছে। জাপানের পত্রিকায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশকে এখন একটা নরকে, একটা অন্ধকার জগতের, আদিম অসভ্যতার জগতে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইউনূস জামানায়। লক্ষ্য সম্ভবত সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্রে পরিণত করা, যেখানে কেউই নিরাপদ থাকবেন না। এর পরিণতি কখনো ভালো হয় না। ডক্টর ইউনূস নিজে কতটা ইসলাম লালন করেন আমি জানি না। জাতীয় ঈদগাহ মসজিদে ময়দানে ঈদের জামাতে সবাই যখন সেজদা করছেন, সবাই যখন রুকুতে যাচ্ছেন, সবাই যখন হাত তুলছেন, তখন তার ছবিটি যেভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, তত মনে হয়েছে এই প্র্যাকটিসটা তার বোধহয় ভালোভাবে নেই। অথচ তিনি এখন বাংলাদেশের এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর ইমামে পরিণত হয়েছেন, যারা কদিন পূর্বে ওয়াজ করে বলতেন ইউনূসের কোনোদিন ক্ষমা হবে না, ও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদ পৌঁছে দিয়েছে, ও সুদখোর, ওর জাহান্নামে যাওয়ার পথ থেকে রক্ষা করা যাবে না। সেই ওয়াজ করা ব্যক্তিরা এখন বলছে ইউনূস আমাদের ইমাম। ইউনূসের বিরোধিতা করা মানে ইমামের বিরোধিতা করা। কেউ কেউ তো আর এক ধাপ এগিয়ে বলছেন যে নবীরা যে প্রক্রিয়া আসতেন ইউনূস সেই প্রক্রিয়া আসছেন, আর ইউনূসের বিরোধিতা করা মানে এটা পাপ। এই ভণ্ড হুজুরদের সম্পর্কেও উপলব্ধি করতে হবে মুসলমানদের। এরা কি ইসলামের প্রচারক, না এই ভণ্ড ইসলামের অপব্যাখ্যাকারী? বাস্তবতা হচ্ছে বাংলাদেশ স্পষ্ট লেখা আছে যে লতিফ সিদ্দিকী সাহেব সরকারের বিরুদ্ধে কি কি বলেছেন। খুব মজার বিষয় হলো, ওখানে যারা উপস্থিত ছিলেন এরকম একাধিক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে আমি পড়েছিও, সেটা হলো লতিফ সিদ্দিকী সাহেব ওখানে কোনো কথা বলার সুযোগই পান নাই। কার্জন সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, উনি বক্তৃতা দেওয়ার পরেই মব ওখানে ঢুকে গেছে। লতিফ সিদ্দিকী হাতে মাইক্রোফোন নেনই নাই, কিন্তু এফআইআর জনৈক পুলিশ কর্মকর্তা যিনি মামলাটা করেছেন, যিনি মানে এফআইআর অভিযোগ করেছেন, তিনি কিন্তু লিখেছেন যে লতিফুর রহমান সাহেব কি কি বলেছেন ডিটেইল উনি লিখেছেন। কোথায় শুনলেন? উনি কি লতিফুর রহমান সাহেবের অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন, যে এখান থেকে শুনে এসেছেন যে উনি কি বলতে চাচ্ছেন? তো এগুলি ভাই আয়ের কথা আপনারা বলেন, জীবনে কখনো শুনেছেন, পৃথিবীর কেউ কখনো শুনেছে যে একটা ওপেন স্পেসে, একটা রাউন্ড টেবিল বৈঠকে সরকার বিরোধী ষড়যন্ত্র হয়? ওই ষড়যন্ত্র তো গোপনে, ষড়যন্ত্র কি প্রকাশ্যে হয়? শুনেছেন আপনারা? একটা ওপেন প্লেস যেখানে সবাই যায়। ষড়যন্ত্র যদি হয়, এখানে তো ডিএমপির একটা অনুমতি নিয়ে আদালতের এই মানে কথা আমি দেখছিলাম যে ডিএমপির অনুমতি নিয়ে এই আয়োজনটা হচ্ছে। তাহলে ষড়যন্ত্র যদি হয়ে থাকে বা এই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে অনুমতি বা কেন দিল? শুনেন ঘটনাটা কি হয়েছে আমি বলি। আমরা বলি না মব ভায়োলেন্স, মব কালচার, এটা তো খুব প্রচলিত এখন এই সময়। আমার মাঝে মাঝে মনে হয় এই সরকার সম্ভবত তাদের প্রধান অস্ত্র হচ্ছে মব। কোনো কিছু হলেই তারা মবকে সামনে এনে হাজির করে, বলে যে একটা চাপ ছিল, যেটা নাকি সরকারের যিনি প্রেস সেক্রেটারি উনি বলেছেন কিন্তু স্পষ্ট, এটা কিন্তু মব বলতে রাজি না, এটা হলো প্রেসার গ্রুপ। তো ওনাদের সেই প্রেসার গ্রুপ ওখানে গিয়েছিল, যে তারা এটার বিরুদ্ধে তারা হইচই করেছে, কথা বলেছে, এবং তারা পুলিশ ডেকে এনেছে। এবং পুলিশ যেহেতু সরকারের প্রেসার গ্রুপ, এরা ওদের পুলিশ সরকারি পুলিশ, তারা প্রেসার গ্রুপের কাজটা যা চেয়েছে তাই করেছে। উচিত ছিল কি, আপনার কমন সেন্স কি বলে, আপনি ভিডিওগুলো দেখেন তারা কি ভঙ্গিতে মানুষকে গালাগালি করছে। তো তারা তো লোকে অনুপ্রবেশকারী, ধরা উচিত ছিল তাদেরকে। কিন্তু যারা নাকি তাদের অনুপ্রবেশের মাধ্যমে যারা নাকি মবের শিকার হলো, আপনি তাদেরকে ধরে নিয়ে গেলেন। তারা যদি ষড়যন্ত্রকারী হয়, তারা যদি আসলেই যদি সন্ত্রাস বিরোধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে থাকতো, তাহলে আপনি তখনই মামলা করতেন। 12 ঘন্টায় থানায় বসে রাখছেন, আর আপনি নেওয়ার সময় বলে দিচ্ছেন আপনাদের নিরাপত্তার জন্য নিয়ে যাচ্ছি আমরা, এবং 12 ঘন্টা বসায় রেখে তারপরে মামলা করছে। তার মানে কি, মামলাটা কিন্তু উপরের থেকে বলা হয়েছে এই মামলাটা করা হোক।
তার মানে এই মামলার সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সরাসরি ভূমিকা আছে। ডক্টর ইউনূস সরকার চেয়েছেন বলেই এই মামলাটা হয়েছে। এখন সরকারের কে চেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু যেই চান দায় দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের উপর করবে। এবং আরো ছোট করে দেখলে এই দায় দায়িত্ব পুরোটাই ডক্টর ইউনূসকে বহন করতে হবে। উনি শান্তিতে নোবেল পেয়েছেন না, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। ওনার এই শান্তির যে সফেদ পাঞ্জাবি, সফেদ জামা, এখানে এই দাগটা পরবর্তী সময় জল করবে, ওনার মৃত্যুর পরেও জল করবে। জল করে লাভটা কি হবে আমি এটাও একটু জিজ্ঞাসা করি। জল না হয় সবারটাই জল করছে, কিন্তু এই যারা গ্রেপ্তার হয়ে আদালতে আছেন, জামিন তো পাচ্ছেন না, রিমান্ডেও নাকি নেওয়া হবে তাদেরকে। তাদের দেখলাম আমি মঞ্জুর আলম পান্না সাংবাদিক, তার হাতে হাত করা কার্জন, হাফিজুর রহমান কার্জন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি বলছেন যে আমাদেরকে মেরে ফেলবে, সংবিধান হাতে নিয়ে বলছেন তিনি যে আমাদেরকে মানে মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করবো, এরকম কথা তারা বলছেন। আর যাচ্ছেন না, লতিফ সিদ্দিকী তো বলছেন আস্থা নাই, তিনি খুব একটা কথাও বলেন না। মানে জল করছে, তার দায়, ডক্টর ইউনূসের দায় তার উপর গিয়ে পড়বে। কিন্তু এনাদের ভবিষ্যৎ কি হবে? আগে যেসব সাংবাদিকরা গেছেন, অনেকেই আছেন আসলে মিথ্যা মামলায়, কিন্তু বিশেষ করে সাংবাদিকদের কথা বলবো, অনেক তারা নিরপরাধ না, কিন্তু তাদেরকে হত্যা মামলায় তারা এখন জেলখানায় আছেন। তাদের মতো ইনাদের নিয়তিও কি নতুন করে, মানে তারাও এখন জেলখানায় পৌঁছবেন, এটি নিয়তি তাদের? এখন তো আজকে তো জামিন হয়নি, আজকে জামিন হয়নি। কেন জামিন হয়নি এটা বিচারক ভালো বলতে পারবেন, সরকার ভালো বলতে পারবেন। নিম্ন আদালতে সরকারের প্রভাব থাকে বলে আমরা সবসময় শুনি। আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবেন কেন কি হয়েছে, আমি জানি না, বলতে পারবো না। আর কি বলতে যাই, কোন বিপদে বলা যায় না কিছুই। কিন্তু একটা জিনিস হলো কি, তাদের জন্য দুর্ভোগ, তাদের তো এখনই দুর্ভোগ, আগামী তার কি দুর্ভোগ করবে? এখনই তো তারা দুর্ভোগে আছেন। এই যে দুর্ভোগটা তারা পোহাচ্ছেন, কেন পোহাচ্ছেন? আমি কিন্তু, আমার কাছে কিন্তু কোনো দৃশ্যমান কোনো কিছু নাই, কিন্তু আমি বলতে পারবো না কেন। মঞ্জুর আলম পান্নাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি বললাম তো, মঞ্জুর আলম পান্নার আমি পরশুদিন আমি ঘেটে দেখছিলাম যে জুলাইয়ে সে কি বলেছে, গত বছর জুলাইয়ে সে কি বলেছে। আপনি মানে আমি বললাম ওর, আমি বোধ হয় 4টা না 5টা স্ট্যাটাস আমি মানে আপনার মানে পোস্ট আমি দেখেছি। এই স্ট্যাটাস গুলোর উনি যা লিখেছে, একমাত্র আসিফ নজরুল ছাড়া এই পুরো সরকারের অন্য কোন ব্যক্তি এই ধরনের পোস্ট দিতে পারতো না। সরাসরি হাসিনা সরকারের বিরোধিতা করে, সরাসরি আন্দোলনের পক্ষে থেকে পান্না যে সমস্ত পোস্ট দিয়েছে, আপনি যদি খুঁজে পান করে দেখেন কি লিখছে সে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই সরকারের কারোই এই ধরনের কোনো পোস্ট নাই, একটাও নেই। এখন এরা হয়েছে বিপ্লবের ধারক বাহক, বিপ্লবের পতাকা দেখে এদের হাতে, এরাই বিপ্লবের ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। আর যারা এখানে জীবনের রিস্ক নিয়ে তখন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারা এখন জেলে পড়তেছে। এই হলো বাংলাদেশের উন্নতি। এটা হয়েছে, আগেও হয়েছে, 71-এ কিন্তু হয়েছে। 71-এ যখন বঙ্গবন্ধু যখন রেস কোর্সে ভাষণ দেন বিদেশ থেকে 10 জানুয়ারিতে, যখন ফিরে এসে উনি যখন ভাষণ দেন, তখন কোথায়? তখন একজন সেক্টর কমান্ডার মেজর জলিল, তখন পাশেই রমনায় থানা হাজতে ওই পুলিশ যে হাজত আছে ওখানে সে বন্দী ছিল। 71-এ এই ঘটনা ঘটেছে, বিজয় হাতছাড়া হয়ে যায়। এখানে তাই হয়েছে। তো এটা কি বলবেন? এটাই নিয়ম। মানে জুলাই যোদ্ধা নামে কেউ মব সৃষ্টি করে ফেললে ওই তাদের প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করতে থাকতে হবে, বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, যাদেরকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটাই এখন বাংলাদেশে মোটামুটি প্রচলিত আইন। এবং কথা হলো কি, যে মব যারা করবে তারা যাকে ইঙ্গিত করবে সে লোক যদি জুলাই যোদ্ধাও হয়, বললাম মঞ্জুর আলম পান্নার মতো জুলাই যোদ্ধা আপনি সাংবাদিকদের মধ্যে দ্বিতীয়টা খুঁজে বের করতে পারবেন না। আমি বললাম আপনি খোঁজেন না। ওই সময় তাবৎ সাংবাদিকদের মধ্যে পান্না যেভাবে সরাসরি কথা বলেছে, আপনি আরেকটা সাংবাদিক খুঁজে বের করেন, ইনক্লুডিং শফিকুল আলম খুঁজে বের করেছে কি করছে। তাকে শফিকুল আলম মাঝখানে বলছে যে সে নাকি সাংবাদিকদের 15 বছরের বিচার করবে। আমাদের মাঝখানে আপনার অনুষ্ঠানে বোধ হয় চ্যালেঞ্জ করছিলাম তো, যে পুরা এই টিমের ডক্টর ইউনূসের যে প্রেস উইং আছে, উইং এর যে টিম আছে, এখানে যত সাংবাদিক আছে, তাদের গত 15 বছরের যত কর্মকাণ্ড আছে, যত লেখালেখি আছে, যত পোস্ট আছে, সবগুলি যোগ করলে যদি আমার অর্ধেক হয়, তখন যেন আমার সঙ্গে আলাপ করতে পারে। ভাই এগুলো দেখে আসছি আমরা। এখন তারা আজকা বিপ্লবী বুঝেন, সব বিপ্লবী হয়ে গেছে। হঠাৎ করে এক সূর্যোদয় হয়েছে 5 তারিখে, সূর্যোদয়ের পরে সবাই বিপ্লবী। আর আমরা হলাম গিয়ে এখন স্বৈরাচারের দোষর কি বলে না বলে। আমি আরেকটু এখানেও জানতে চাই যে, কিন্তু একটা তো গেল মবের ঘটনা, যারা আসলে এই অনুষ্ঠানের আয়োজক, এটা নিয়েও আপনারা নিশ্চয়ই কথা বলেছেন যে জেরাই খান পান্না তিনি আসলেন না, গণফোরামের সভাপতি কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন, পরে তো তার দলের পক্ষ থেকে বলা হলো যে গণফোরাম মানে ডক্টর কামাল হোসেনের নাম নাকি এখানে ব্যবহার করা হয়েছে, তিনি নাকি এখানে কনসেন্টও দেন নাই। এইরকমটা কেন হলো? তারা কি আসলে, এটা কি কোনো ফাঁদ পাতা হলো? এখানে আসলে ঘটনাটা কি হলো? ডক্টর কামালের পক্ষ থেকে কে বলছে আমি জানি না। ডক্টর কামালকে দাওয়াত করা হয়েছে এই সংক্রান্ত ছবি আমি দেখেছি।
ওখানে বুলবুল ভাই লোক ছিলেন প্রবীণ মুক্তিযোদ্ধা, উনি ডক্টর কামালকে দাওয়াত করতে দিচ্ছে, তার ছবি আমি দেখেছি, এবং ডক্টর কামাল আসবেন এটা ঠিক ছিল। পান্না ভাইয়ের ব্যাপারটা আমি যতটুকু জেনেছি, পান্না ভাই যাচ্ছিলেন ডক্টর কামালকে নিয়ে ওখানে যাবেন বলে, উনি ডক্টর কামালের বাসায় গিয়েছিলেন, তখন ওনাকে এখান থেকে ফোন করে বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনারা আসেন না, আমরা একটু জানছি। এরকম আমি শুনেছি, আমি জানি না প্রকৃতপক্ষে, কারণ আমি তো যাইনি, আমি তো ওখানে যাইনি, আমি বলতে পারবো না, কিন্তু আমি শুনেছি এরকম। জি। কাজে এটা পান্না সাহেব জান নাই, পান্না সাহেব সবাইকে ফাঁসিয়ে দিয়েছেন, এরকম যে যারা বলেন তারা আসলে ওদের মধ্যে মানে আমি বলতে মিথ্যা বলে, তারা ঠিক বলেন না এটা। মানে আমি দেখছিলাম, আমি ডেইলি ইনকিলাবের একটা খবর আসছে, সেই খবরটা একটু পড়ছিলাম, যে ওখানে দেখলাম যে মঞ্চ ৭১ গণফোরামের প্রতিবাদ এবং আওয়ামী লীগ অলিগারদের জন্য বার্তা, এই শিরোনামে একটি খবর, আমি আপনাকে এটা পাঠায়ও দিতে পারি, যে সেখানে আসলে বলা হচ্ছে যে এই যে তার নাম ব্যবহার করা হলো, তিনি আসলে এটিতে, আমি কি একটু পড়বো খবরটি কি বলছে। করতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার অজুহাতে মঞ্চ ৭১ নামের সংগঠনের ব্যানারে সেমিনার আয়োজন এবং পণ্ড করে দেওয়ার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে নেওয়ার ঘটনা, আওয়ামী লীগের অলিগারদের জন্য নতুন বার্তা, দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যে কোনো ব্যানারে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার পরিণতি কি হয় তা দেখা গেল। মঞ্চ ৭১ গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেনের প্রধান অতিথি করা হয়। ব্যানারে ডক্টর কামাল হোসেন শব্দ করে বড় বড় অক্ষরে লেখা হয়, কিন্তু ডক্টর কামাল হোসেন এই অনুষ্ঠানে যাননি। জানা যায় প্রবীণ রাজনীতিক ডক্টর কামাল হোসেন ওই সময় জাতীয় প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে ছিলেন। লতিফ সিদ্দিকী গঙ্গের পরিণতির পর গণফোরাম থেকে জানানো হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের ব্যানারে অনুমতি ছাড়া মঞ্চ ৭১ নামে একটি সংগঠন গণফোরামের প্রতিষ্ঠাতা এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করেছে। এই ঘটনায় গণফোরাম তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই হচ্ছে ইনকিলাবের একটা খবর, স্টাফ রিপোর্টার। জানো না, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু জেনেছি, আমি তো মঞ্চ ৭১ সঙ্গে নেই, আমি তোর সঙ্গে জড়িত না, যে আমি এটা বলতে পারবো না ভেতরের খবর, বাট আমি যতটুকু শুনেছি বিভিন্ন মাধ্যমে যে ডক্টর কামাল হোসেন যাওয়ার কথা ছিল, উনি কেন জানেন আমি বলতে পারবো না, এবং যেটা এখানে পান্নারও ওখানে যাওয়ার কথাই ছিল, উনি তো এটার মূল আহ্বায়ক ছিলেন। জি, এখন আপনি একটু বলছেন যে কি বলতে গিয়ে বিপদে পড়ি, মানে আপনারা কি একটু ভয় পাচ্ছেন যারা আসলে বেশ খোলামেলা বা শক্ত কথা বলেন, তা এই পরিণতি কি কারোর জন্য কোনো বার্তা বয়ে আনছে? সত্য কথা বা এরকম আলাদা আলাদা কথার সামনে পিছনে অ্যাডজেক্টিভ যোগ করার কোনো মানে এই প্রয়োজন নাই, কথাই আমি যেটাকে সত্য মনে করি সেটা বলি, এটাকে যদি আপনার খোলামেলা শক্ত যদি বলেন এটা সফট